বলেই আবার হাসতে লাগলো মোম। ডান হাত মুখে চেপে হাসতেই আছে সে। চোখ দুটো হাসির চোটে ছোট ছোট হয়ে গেছে। এই মেয়ে খুব হাসি পাচ্ছে তাই না? ওয়েট, দেখাচ্ছি মজা। হনহনিয়ে এগিয়ে এলো মোমের কাছে। কিছু বুঝে ওঠার আগেই নভ এসে মোমকে পাজা কোলে তুলে নিল। আরে আরে কি করছেন? ইস, পড়বো তো আমি। নভের কানে যেন কোনো কথাই যাচ্ছে না। মোমকে ফেললো বিছানার মাঝ বরাবর। মোম দ্রুত উঠতে যাবে, তার আগেই নভ এক পাশ থেকে বেড কাভার নিয়ে মোমকে ঠেকে দিল, সাথে সাথে অন্য পাশ থেকেও ঠেকে দিল। এমনভাবে দিল যে মোম হাতড়িয়েও বের হতে হিমশিম খাচ্ছে। এবার বোঝো মজা, আমার পিঠে ইচিং পাউডার লাগানো তাই না? নট সো ইজি ডিয়ার। বলেই আর দাঁড়ালো না নভ। দ্রুত পায়ে ঢুকলো ওয়াশরুমে। এক্ষুনি ঠান্ডা পানি দিয়ে গোসল না করলে এই চুলকানি কমবে না। প্রায় ৬-৭ মিনিট পর ওয়াশরুমের দরজায় অনবরত বাড়ি পড়তেই শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা নভ বাঁকা হাসল। এবার বুঝুক মোম চুলকানির জ্বালা কেমন। শুনছেন? আর কতক্ষণ? বের হন না প্লিজ। মোমের বিচলিত কণ্ঠ যেন আরও একটু তৃপ্তি দিচ্ছে নভকে। সে শুনেই গেল, তবে কোনো শব্দ করল না। এই আমার খুব খারাপ লাগছে, বের হন না। খুব চুলকাচ্ছে, শুনছেন? আর পারছি না। এই মোম দিশেহারা হারিয়ে ফেলেছে। ঘন ঘন ওয়াশরুমের দরজায় বাড়ি দিচ্ছে। নভের যেন কিছুই যায় আসে না। দেন নির্বিকার শাওয়ার নিচ্ছে। একটু পরেই মোমের বিচলিত কণ্ঠ আরও বিচলিত হলো, সাথে ভেসে এলো ক্রন্দনরত সুর। এ আমার খুব কষ্ট হচ্ছে, শুনুন না। কি করব আমি? আর পারছি না সহ্য করতে। এই কথা বলছেন না কেন? আমার কিন্তু খুব রাগ হচ্ছে। নভ ভাবল, না, আর মোমকে কষ্ট দেওয়া যাবে না। এটুকুই যথেষ্ট ছিল শিক্ষা পাওয়ার জন্য। শাওয়ার অফ করে টাওয়াল নিয়ে শরীর মুছতে লাগলো। ওয়াশরুমে প্রায়শই তার ২-১ সেট জামা থাকেই। আজও ছিল ভাগ্যবশত। সেখান থেকে একটা কালো রঙের ট্রাউজার পরে গলায় টাওয়াল ঝুলিয়ে দরজা খুলল নভ। সোজা তাকালো নভ, কই মোম নেই তো। এক পা আগাতে নিবে, তখনই মোমের হালকা আর্তনাদ ভেসে এলো। দ্রুত গতিতে নিচে তাকালো নভ। এ কি, কি অবস্থা হয়েছে মোমের? ফর্সা শরীর জুড়ে লাল লাল রেশ দেখা দিয়েছে। চুলকানির ফলে মুখ, গলা, কান সব ফুলে একাকার হয়ে আছে। মোম অস্থির হয়ে একবার হাত চুলকাচ্ছে, আবার পা চুলকাচ্ছে, আবার গিয়ে গলা, মুখ সব চুলকাচ্ছে। কিছু কিছু জায়গায় চুলকানির ফলে চামড়া উঠে রক্তের কণাও চিকচিক করছে। কি হাল করেছে মেয়েটার। নভ দ্রুত এগোলো তার কাছে। এলোমেলো দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল মোমকে। উৎকণ্ঠা হয়ে বলল, এটা কি করে? উফ, আসো, এদিকে আসো। বলতে বলতেই মোমের হাত ধরে টান দিল। তবে মোমের কোনো টনক নড়ল না। সে নিজের মতো চুলকাতে ব্যস্ত। নভ আর কিছু ভাবল না। দ্রুত ঝুঁকে মোমকে পাছা কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকল। তাকে শাওয়ারের নিচে বসিয়ে শাওয়ার ছাড়ল। সাথে সাথেই ঠান্ডা পানির ধারা গড়িয়ে পড়ল মোমের শরীরে। নভ দ্রুত পাশ থেকে বডি ওয়াশ নিয়ে মোমের হাতে লাগাতে লাগলো। আহ, জ্বলছে খুব। কিচ্ছু হবে না মম, চামড়া উঠে গেছে তাই একটু জ্বলছে। চুলকানো কমে যাবে, একটু ধৈর্য ধরো। বলতে বলতেই মোমের ২ হাতে বডি ওয়াশ লাগিয়ে দিল জাল দিয়ে। এরপর জালটা তুলে গলায় ধরতেই মোম তার হাত আঁকড়ে ধরল। আরেক হাতে চুলকাতে চুলকাতে বলল, আমি পারবো, আপনি যান। নভ থামল। বুঝল মোম অস্বস্তি ফিল করছে, তাই আর এগোলো না নভ। দ্রুত গোসল সেরে ফেলো, দেখবে কমে গেছে চুলকানি। আমি বাইরে আছি, তোমার শাড়ি এনে দিচ্ছি। বলেই বের হলো নভ। একটু পর হাতে শাড়ি ছাড়া শাড়ি পরার বাকি সবই নিয়ে এলো। হ্যাঙ্কারে রাখতে রাখতে বলল, এখানে শাড়ি পরতে পারবে না, রুমে গিয়ে পরে নিও। আপাতত এগুলো পরে বেরিয়ে এসো। মোমকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা আটকে বেরিয়ে গেল নভ। আর এদিকে মোম নিজেকে সামলাতে ব্যস্ত হলো। ফ্যাচ ফ্যাচ করে নাক টানার শব্দে
মোমের দিকে তাকালো নভ। পুরো কম্বল গায়ে মুড়িয়ে খাটে হেলান দিয়ে বসে আছে সে। তার দিকে তাকিয়ে নভ ফোন কানে তুলে বলল, 9 ফ্লোরের কর্নার রুমের বেড কাভারটা ক্লিন করে দিও। রুমটাও ক্লিন করো। হাতে গ্লাভস ইউজ করো। ওটাই ইচিং পাউডার আছে। ফোন রাখলো নভ। বেডের পাশ থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল মোমের দিকে। বিড়াল ছানার মতো হাত বের করে টিস্যুটা নিল মোম। নাকটা মুছে নিল। কি দরকার ছিল আমায় জব্দ করার? এখন নিজের হাল দেখছো তো? মোম তেতে উঠল। বেশ করেছি, আপনি কেন আমার পাশে ঘুমাবেন? পুরো রিসোর্টটাই তো আপনার। তো যে কোনো একটা জায়গা থাকলেই তো পারেন, আমার কাছে কেন? কেন? তোমার কাছে থাকলে কি প্রবলেম? মোমের কণ্ঠ ক্ষীণ হলো। প্রবলেম মানে? আমার বুঝি অস্বস্তি হয় না? নভ তাকালো মোমের দিকে। আস্তে করে এগিয়ে এলো মোমের দিকে। মুখটা ঝুঁকালো মোমের মুখের উপর। মোম গোল গোল চোখ করে তাকিয়ে আছে। অস্বস্তি হওয়ার কি আছে? আমি কি কিছু করি তোমার সাথে? নভের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে মোমের মুখের উপর। কাঁপা কাঁপা কণ্ঠে মোম বলল, আমি একটা মেয়ে এভাবে একটা ছেলের সাথে কি 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 করে? নভ আরেকটু এগিয়ে এলো। লো ভয়েসে বলল, তাই কি করে বলবো? মোম আর কথা বলতে পারল না। নাক চুলকে এলো। জোরচে একটা হাঁচি দিয়ে কম্বলে মুখ ঢাকলো সে। এদিকে হঠাৎ এমন হওয়ায় মোমের মুখের কিছু থুথু নবের মুখে এসে পড়ল। সাথে সাথেই নভ সরে এসে নাক মুখ কুঁচকে ফেলল। বাম হাত দিয়ে নিজের মুখ মুছে তাকালো মোমের দিকে। মোম ভয় ভয় চোখ নিয়ে তাকিয়ে আছে। একটু পর হঠাৎই সে কিটকিটিয়ে হেসে ফেলল। হাসতে হাসতে আবারও কম্বলে মুখ লুকালো সে। আর এদিকে মোমের এমন বাচ্চামো দেখে ফিক করে হেসে ফেলল নভ। তবে তা আড়ালে রয়ে গেল মোমের কাছে। একটু পরে একটা মেয়ে স্টাফ এসে তাদের নাস্তা দিয়ে গেল। নাস্তা শেষে নভ মোমকে মেডিসিন দিয়ে দিল। একটু পর মোম জিজ্ঞাসা করলো, আপনি আজ যাবেন না? কেন? থেকে গেলে সমস্যা? আমি সেটা বলিনি, অন্যদিন তো আরো আগেই চলে যান, তাই বললাম। নভ কিছুই বলল না। উঠে গিয়ে কাবার থেকে একটা হুডি বের করলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হুডিটা গায়ে চড়াতে চড়াতে বলল, আজ আর ওই রুমে যাওয়ার প্রয়োজন নেই। এখানেই থেকো। টিভি আছে, দেখতে পারো। আর হ্যাঁ, ভেতর থেকে দরজা লক করে রেখো। আমি বাইরে থেকে আটকাবো না। চাইলে ছাদেও যেতে পারো, বাট একদম রোদে দাঁড়াবে না। আমি দুপুরবেলায় আসবো। বুঝেছো সব? গড়গড় করে বলা কথাগুলো শুনে মোম বলল, বাবা, কতগুলো অর্ডার! নভ ফিরে তাকালো। হাতে ঘড়ি পরে এগিয়ে এলো মোমের কাছে। মোমের পায়ের দিকের কম্বলটা আরেকটু টেনে দিয়ে কোমল কণ্ঠে বলল, শরীর বেশি খারাপ লাগলে টেলিফোন থেকে ফোন করো, ওকে? মোম মাথা কাত করে বলল, ওকে। নভ হাসল। মোমের নাকটা টেনে দিয়ে বলল, বাই মাই কিউটি। উঠে চলে গেল নভ। এদিকে মোম ঠোঁট উল্টিয়ে বলল, এটা কি হলো? কথা মতোই নভ দুপুরে ফিরে এলো। সাথে নিয়ে এলো অনেকগুলো প্যাকেট। সবগুলোই ড্রেস, তবে এবার শাড়ি নেই। মোম একটু খুশি হলো। যাক, এবার থেকে আর শাড়ি সামলানো লাগবে না। লাঞ্চ করে নিল দুজনেই। মোমকে মেডিসিনও খাইয়ে দিল নভ। একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতেই ফোন বেজে উঠল তার। হাতে তুলে নিল সে। তেজ ফোন করেছে। কি রে, কি হয়েছে তোর? ডক্টর সুহান্তকে একবার দেখা করতে বলছে হসপিটালে। ভ্রু কুঁচকে এলো নভের। মুখ তুলে একবার তাকালো সোফায় বসে থাকা মোমের দিকে। নিজে মনে টিভিতে কার্টুন দেখছে। আপাতত নভের দিকে তেমন খেয়াল নেই তার। নভ স্বস্তি পেল। কেন? তুই গিয়ে রিপোর্টটা নিয়ে চলে আয়। আমায় দেয়নি রিপোর্ট, বলছে তোর সাথেই ইম্পর্ট্যান্ট কথা বলবো। নভ কিছু একটা ভেবে উঠতে উঠতে বলল, ওকে, আমি আসছি। কল কেটে রেডি হয়ে দাঁড়ালো মোমের সামনে। তাকালো মোমের মায়াভরা চেহারার দিকে। কেন জানে না, নভের মনটা খুব কুনাচ্ছে। এমন কেন হচ্ছে জানা নেই তার।
মোমের মাথায় আদরে হাত বুলিয়ে দিল। তারপর ঝুঁকে মোমের কপালে একটা ঠোঁটের পরশ দিয়ে বলল, আমি একটু বেরোচ্ছি, সাবধানে থেকো, আর দরজা লক করে দাও। আমি ছাড়া আর কেউ আসলে দরজা খোলার দরকার নেই। আর কিছু না বলে বেরিয়ে গেল নভ। মোম উঠে গিয়ে দরজা লক করে আবার এসে মনোযোগ দিল টিভিতে। হসপিটালে ডক্টর সোহানের পার্সোনাল কেবিনে বসে আছে ডক্টর সোহান। তার সামনে দুটো চেয়ারে নভ আর তেজ। দুজনে কিছু একটা জানার জন্য আগ্রহী। ফাইল থেকে মুখ তুলে তাকালো সোহান। সেখানে সাথে সাথে নভ বিরক্ত মুখে বলল, হোয়াট হ্যাপেন ডক্টর? রিপোর্টটা পাঠিয়ে দিলেই তো হতো, ডাকলেন যে? সোহান একটু নড়ে চড়ে বসল। যে রিপোর্ট দিয়ে নিয়ে এসেছেন সেটা বলতে, সেটা আমি পেয়েছি, বাট আমার মনে হয় আপনার সাথে কথা বলা উচিত। নভ বিরক্ততা নিয়ে বলল। তো বলুন না কি বলবেন। তেজ বুঝতে পারছে নভের টেনশন হচ্ছে, তাই সে নভকে শান্ত করতে বলল, রিল্যাক্স ইয়ার, কুল। ডক্টর আপনি বলুন তো ব্যাপারটা কি? দেখুন, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আমি বিশ্বাস করতে পারছি না যে নভের ভয় যেন ধীরে ধীরে বাড়তে লাগলো। উতলা হয়ে বলল, ডক্টর কি হয়েছে? সোজা সাপটা বলুন প্লিজ। সোহান একটা নিঃশ্বাস ফেলে বলল, ওকে আমি ঝামেলা না করেই বলছি। আমার আপনার পেশেন্ট মানে মৌচাক হাসান, উনি প্রায় খানেক বছর ধরে ব্রেন ক্যান্সারে ভুগছেন। থমকে গেল নভ। নিজের কানকে বিশ্বাস করতে মন চাইছে না। বারবার মন বলছে, এটা ভুল নভ, এটা ভুল। তবে মনের ধারণা ঠিক রইল না। নভের মনকে আরও এক ধাপ বিক্ষত করার জন্য যথেষ্ট ছিল ডক্টরের বলা আরও একটি কথা। লাস্ট স্টেজে আছে উনি, ওনার হাতে আর মাত্র কিছু মাস সময় আছে। নিজের অজান্তে নভ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল মোমের গোল গোল করে তাকিয়ে থাকা মুখটি। কি নির্মল সেই চেহারা, কি মায়া! ওই মায়াতেই তো ডুবেছে নভ। এখন কি করবে সে? এই প্রথমবারের মতো নভের নিজেকে একা লাগছে। মনে হচ্ছে সে শূন্য, কিছু নেই তার কাছে। মাথাটা হঠাৎ ঘুরে উঠল তার। হেলে পড়ে যেতে নিলেই তেজ ধরে ফেলল তাকে। নফ 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 সামলে, প্লিজ শক্ত হ, সামলা নিজেকে। নভ হুঁশে ফিরল, কাতর চোখে তাকালো ডাক্তারের দিকে। আপনি আপনি শিওর? না জেনে এসব বলছেন না তো? আমার মোম এটা এটা হতে পারে না, নেভার। আমি 100% শিওর মিস্টার অবয়ব। নভ নিজেকে আর ঠিক রাখতে পারছে না, কেমন যেন সব খোলপাক খাচ্ছে। তেজ ডক্টরকে জিজ্ঞাসা করলো, এখন উপায় উপায় কি ডক্টর? ডক্টর কণ্ঠ ক্ষীণ করল। সরি মিস্টার, আমার জানা মতে এখনো এর কোনো সুচিকিৎসা আবিষ্কার হয়নি, তাই ওনাকে বাঁচানো সম্ভব নয়। সারা দুনিয়া থেমে গেল নভের। কিচ্ছু ভাবতে পারছে না সে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। আমার মোম আর বেশি দিন নেই, থাকবে না সে আমার সাথে। গাড়ি জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। সে চলছে তার আপন গতিতে, আর তাকে চালনা করছে তেজ। এই ড্রাইভিং পেশায় নভের মতো খুব একটা দক্ষ না হলেও মোটামুটি আয়ত্ত করেছে সে। পাশের সিটে হেলান দিয়ে বসে নভ। মাথায় তার এক অসহনীয় যন্ত্রণা। কি চলছে নিজেও জানে না, কি করবে জানে না। মোম জানে কিনা তাও সে জানে না। কিভাবে এসব গোপন রইল তার থেকে সেটাও জানে না। শুধু জানে তার মোমকে চাই, নিজের করে চাই। ক্ষণিকের জন্য নয়, সারাটা জীবনে মোমের প্রজ্বলনে নিজের ছটফটে জীবন আলোকিত করতে চাই। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। পাশে থাকা তেজও যে খুব একটা সুখকর অনুভব করছে তা কিন্তু নয়। এই কদিনে মোমের সাথে অনেকবার দেখা হয়েছে তার। মেয়েটা বেশ বাচ্চা স্বভাবের, কত সহজেই না তার সাথে মিশে গেল। ওর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। না হলে কি কখনো কেউ নিজের কিডন্যাপারদের সাথে এত ইজিলি মিশতে পারে?
আপন বোন না থাকায় মনে মনে মোমকে বোনের জায়গাটা যে দিয়ে দিয়েছে তেজ, এখন কি সেই না হওয়া বোনের হারিয়ে যাওয়ার কথাটা তার অন্তর সইবে? আরও এমনি নয়, হারানোর আগে জানিয়ে দেওয়া হয়েছে মোম হারাবেই, তোমরা কিছুতেই তাকে আটকাতে পারবে না। তেজ তাকালো নভের দিকে। নভের বিক্ষিপ্ত চেহারা যেন টনক নাড়িয়ে দিল। একবার তো ভেবেই ফেলল, আমার এতটা কষ্ট হচ্ছে, তাহলে নভের কতটা কষ্ট হচ্ছে? সীমাহীন নিশ্চয়। সত্যিকারে ভালোবাসে তো নফ মোমকে এই কঠিন সত্যিটা কিভাবে সইবে নফ? তবে উপরে উপরে নিজেকে ধাতস্থ করলো, এখন যে নভের পাশে কেউ নেই সে ছাড়া। সে যদি এখন ভেঙে পড়ে তাহলে তো নভের বুকটা চৌচির হয়ে যাবে। নিজেকে শক্ত রেখে তেজ প্রশ্ন ছুড়ল নভের দিকে।